সবকিছুই একটি দলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে আন্দোলনের একটা পক্ষে ছিলাম। সরকার বিরোধী বলেন বা দাবি দয়া বলেন, এই শাহবাগকে কেন্দ্র করেই শুরু হয়। ছাত্রদের সাথে কিভাবে সমন্বয় হতো? পুলিশ তখন একটা খলনায়কের ভূমিকায় ছিল। আপনারা ওই সময় কোন ধরনের নির্দেশনা পালন করেছিল? তারা আমাকে বিশেষ করে কোনো ডিউটিতে রাখতো না। তৎকালীন সরকার তাদের মনের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। তাদের কাছ থেকে আসলে কোনো নির্দেশনা ছিল না যে সরকার এখানে পালিয়ে গিয়েছে। ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষবর্তী যারা ছিল, গা ঢাকাই দিয়েছেন বলা যায়। যদি তারা সঠিক সময় এটি অবগত করত, পুলিশ বাহিনী অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো না। আজকে এই শাহবাগ থানাটা আল্লাহর মতো অক্ষত আছে। আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে শাহবাগ। বলা যায় শাহবাগই হচ্ছে জুলাই আন্দোলনের কেন্দ্রস্থল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে অবস্থিত এই শাহবাগ চত্বরে সবাই এসে জড়ো হতেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। এই শাহবাগ থানায় দায়িত্ব পালন করেছেন তখনকার সময়ে মাইনুল ইসলাম খান পুলক, যিনি পুলিশ পরিদর্শক শাহবাগ থানা। আমরা আজকে কথা বলতে এসেছি ওই সময়ের ঘটনায় পুলিশের ভূমিকা, বিভিন্ন থানা আক্রমণ করা হলেও শাহবাগ থানা কেন অক্ষত রয়েছে, বিশেষ কি এমন সম্পর্ক ছিল বা কি এমন ঘটনা ঘটেছিল যে কারণে শাহবাগ থানাকে ছাত্ররা তখন পাহারা দিয়েছে। এই ঘটনা নিয়েই আমরা আজকে আলোচনা করব তার সাথে। পুলক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাকেও স্বাগত। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার জন্য জুলাইয়ে আপনি শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব এই অঞ্চলে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ের ঘটনা যদি আপনার দৃষ্টিতে, আপনার চোখে দেখা অবস্থায় যদি একটু স্মৃতিচারণ করতেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এই 2024 সালের জুলাই আগস্ট মাসে যে সকল শহীদ এই আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে তাদের জীবন উৎসর্গ করেছে এবং যারা বিভিন্নভাবে আহত হয়েছে, তাদের সকলকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করে আজকের এই স্মৃতিচারণ করতে চাই। আসলে আপনি জানেন যে শাহবাগ থানাটা ডিএমপির ভিতর এমন একটা জায়গায় অবস্থিত, বাংলাদেশের যে কোনো রাষ্ট্রীয় আন্দোলন, সরকার বিরোধী বলেন বা দাবি দয়া বলেন, এই শাহবাগকে কেন্দ্র করেই শুরু হয়। তেমনিভাবে 2024 সালে জুলাই মাসে একটা কোঠা সংস্কার আন্দোলনের নামে আমাদের ছাত্র সমাজ একটি রাস্তায় আন্দোলনে নেমেছিলেন। তৎকালীন সরকার সেই আন্দোলনকে সঠিকভাবে আসলে তাদের মনের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে এবং তাদের সাথে চরম অন্যায় অবিচার করেছে, যার কারণে ধারাবাহিকভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনটি একটি এক দফার আন্দোলনের রূপ নেয়। তো যখন এক দফার আন্দোলনের রূপ নেয়, আপনারাও মাঠে ছিলেন, আপনারাও দেখেছেন, আন্দোলন করতে গিয়ে ওটা আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বাসায় স্ত্রী, সন্তান সকলে একযোগে রাস্তায় নেমে গিয়েছিল এবং সরকার পতনের আন্দোলনে মূলত আন্দোলনটি গড়িয়েছিল। তো সেই সময় শাহবাগ থানায় চাকরি করার সুবাদে আমি নিজেও ব্যক্তিগতভাবে এই আন্দোলনের পক্ষে ছিলাম এবং তাদেরকে বিভিন্নভাবে আগে থেকেই আমি তাদের সাথে যোগাযোগ রক্ষা করেছিলাম, কারণ আমরাও, বিশেষ করে আমিও বৈষম্যের শিকার। 2005 সালে দেশ সেবার ব্রত নিয়ে চাকরিতে এসেছি, কিন্তু চাকরিতে আসার পর দেখতে পেলাম যে আসলে দেশের শাসন ব্যবস্থা, আইন কাঠামো, বিচার ব্যবস্থা সব কিছুই একটি দলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একটি রাজনৈতিক দল দেশের বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, মানুষের সংবাদপত্রের স্বাধীনতা সব কিছু হরণ করে নিয়েছিল এবং বিরোধী দল মত এদেরকে দমন পীড়ন নীতির মাধ্যমে মিথ্যা মামলা, গায়েবী মামলা, তারপরে গুম, তারপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যাতে সারা দেশের মানুষের মাঝে একটা নাবিশ্বাস সৃষ্টি হয়েছিল। তো এরই ফলশ্রুতিতে
ধারাবাহিকভাবে 17টি বছর একটি স্বৈরাচার সরকার দেশটিকে একতান্ত্রিকভাবে একনায়কতন্ত্র বলতে পারি আসলে দেশটাকে শাসন করেছে, যারই ফলশ্রুতিতে দেশের সাধারণ মানুষ ফুঁসে উঠেছিল। এই ফুঁসে ওঠার ফলেই আমি মনে করি যে সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে সেই 5ই আগস্ট স্বৈরাচার সরকারকে পালাতে বাধ্য করেছিল। আচ্ছা, আপনার যখন এখানে আন্দোলন তুঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এই অঞ্চলটায় আন্দোলন তুঙ্গে, ওই সময়ে আপনারা ছাত্রদের সাথে কিভাবে সমন্বয় হতো আপনাদের সাথে? যেহেতু শাহবাগ থানাটা ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, এই ইউনিভার্সিটির সকল ছাত্ররা তখন শাহবাগ থানা কেন্দ্রিক আন্দোলন করত। তখন এই আন্দোলনকারীদের অনেকের সাথে আমার বিভিন্নভাবে পরিচয় হয়, সখ্যতা গড়ে ওঠে এবং আমিও তৎকালীন যে আমাদের প্রশাসন ছিল তারা আমাকে বিশেষ করে কোনো ডিউটিতে রাখতো না, যেটা আমার জন্য একটা আশীর্বাদ হয়েছিল। আমি তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে সক্ষম হই এবং তাদের সাথে আমরা এখানে বিভিন্ন কর্মসূচিতে পরোক্ষভাবে তাদেরকে আমি সহায়তা করি, যে কারণে তারা অনেক কথাবার্তা আমার সাথে তারা শেয়ার করতো এবং আমাদের পুলিশেরই অনেক অংশ তারা যেদিন 5 তারিখ, আন্দোলনটি মূলত 6 তারিখ হওয়ার কথা, আপনারা জানেন 6ই আগস্ট ছিল ঢাকা চলো কর্মসূচিটা। ওই কর্মসূচিটা একদিন আগে এনে 5 তারিখে করা হলো। তখনই আমরা ধারণা করেছিলাম এবং আমরা মনে স্থির করেছিলাম যে 5 তারিখই এই সরকারের বিদায় ঘণ্টা বাজবে এবং আপনারা দেখেছেন তার ফলশ্রুতিতে যেভাবে লোকজন রাস্তায় নেমে এসেছিল, পালানো ছাড়া তার বিকল্প কোনো পথ ছিল না। আচ্ছা, 5 তারিখের যে ঘটনা, আপনি 5 তারিখের কথা বললেন, আপনার কাছেও ধারণা হয়েছিল যে 6 তারিখের আন্দোলনটাকে 5 তারিখে নিয়ে আসা হয়েছে। 5 তারিখে যখন লোকজন রাস্তায় নেমে আসা শুরু করেছিল সকালে, তখন দেখা যাচ্ছে সকাল থেকেই শাহবাগ অঞ্চলটা লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। আপনারা ওই সময় আসলে মানে কোন ধরনের নির্দেশনা আপনাদের উপরে ছিল? একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আসলে এই যে 5 তারিখ সকাল 11টা পর্যন্ত কিন্তু শাহবাগ মোড় বা আশেপাশের অঞ্চল জনমানবহীন ছিল এবং পুরোটা রাজপথ আসলে তৎকালীন আওয়ামী পুলিশ বাহিনীর দখলে ছিল এবং শহীদ মিনার, চাংখার পুল, তারপরে ঢাকা মেডিকেলের পিছনে বিভিন্ন জায়গায় তখন ছাত্রদেরকে প্রতিহত করা হয়েছিল, তাদের উপরে টিয়ার সেল, গোলা বারুদ বিভিন্ন নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু আমরা যখন 12টার দিকে আমরা সংবাদ পাই যে শেখ হাসিনা পালাবে এবং তার জন্য হেলিকপ্টার রেডি, কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর প্রধান বক্তব্য রাখবেন। কিন্তু অজ্ঞাত কোন কারণে আমি জানি না, আমাদের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তারা এই নির্দেশটি হয়তো সাধারণের মধ্যে, মানে আমাদের পুলিশ বাহিনীর যে বিভিন্ন ইউনিট বা ওয়্যারলেস সেটের মাধ্যমে এগুলো অবগত করেনি। যদি তারা সঠিক সময়ে এটি অবগত করত এবং তাহলে আমি মনে করি যে আমাদের পুলিশ বাহিনী অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো না এবং অনেক জীবন রক্ষা পেত। আপনাদেরকে, আপনি বলতে চাচ্ছেন যে সরকারের পক্ষ থেকে কিংবা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ছিল তাদের কাছ থেকে আসলে কোনো নির্দেশনা ছিল না যে সরকার এখানে পালিয়ে গিয়েছে, এই ধরনের আপনারা গণমাধ্যমের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এর পরবর্তীতে আপনারা কিভাবে তাহলে আপনার থানাটা রক্ষা করলেন? এরপরে আসলে যে কথাটা আপনাকে আমি আগেই বলেছি যে আপনাদের মাধ্যমে অনেক আমার ছবি, অনেক ভিডিও আপনারা দেখতে পেয়েছেন যে যারা এই থানা এই এলাকায় আন্দোলন করেছে তাদের সাথে আমার অনেক স্মৃতিময় আন্দোলনের অনেক স্মৃতি আছে। তো যে কারণে তারা অনেকে জানতো যে আমি পুলিশে চাকরি করি, আবার অনেকে জানতো না। তো তারা যখন আসলো এবং তখন বিভিন্ন থানা আক্রমণ হয়, 5 তারিখ যখন একটা ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায় তখন বিভিন্নভাবে একটা জনস্রোত, পুলিশ তখন একটা খলনায়কের ভূমিকায় ছিল, যেখানে পুলিশ পেত ড্রেস পরে কোথাও কোনো পুলিশ বের হতে পারতো না। তো আপনাদের থানা পাহারা দিয়েছে? হ্যাঁ, সেই কথাই।
তো তৎকালীন যে ছাত্র আন্দোলনকারী যারা ছিল তারা থানায় এসেছে এবং এখানে মিছিলের সময় আমি তাদেরকে বলেছি যে তোমরা আসো, অন্তত শাহবাগ থানাটা জানি অক্ষত থাকে, তোমরা আমাকে সহায়তা করো। এরই ফলশ্রুতিতে তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে, এই ছাত্ররা সেনাবাহিনীও ছিল, সেনাবাহিনীর কথাও বলতে হয়, তারাও আমাকে সহযোগিতা করেছে এবং আমাদের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ বলতে যারা ছিল তারা অনেকেই তখন তাদেরকে ফোনে পাচ্ছিলাম না এবং অনেকে গা ঢাকাই দিয়েছেন বলা যায়। তো সেই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিল এই ধরনের অনেক নেতাকর্মী এবং সাধারণ ছাত্র জনতা এই শাহবাগ থানাটা পাহারা দিয়েছে বলে আজকে এই শাহবাগ থানাটা আল্লাহর রহমতে অক্ষত আছে। ছাত্র জনতা কিংবা দেশবাসীর উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা, বা যারা জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, রাজপথে ছিল, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আসলে জুলাই আন্দোলনটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমি মনে করি যে এটা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা হলো তা হলো যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে কোনো ফ্যাসিজমের সৃষ্টি যাতে আর না হয় এবং যাতে কোনো দেশবাসীর কল্যাণের জন্য এবং যারা এই জুলাই আন্দোলনে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে আমরা যেন ভুলে না যাই, তাদের স্মৃতিকে আমরা যেন শ্রদ্ধা ভরে লালন করি, ধারণ করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে নয়াদিগন্ত থেকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে হবে আলোচনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।